এর ব্যাপারটা তারা রিডিফাইন করেছে। 5টা যে অবজেক্টিভ ছিল তার মধ্যে প্রথমটা ছিল যে তাদের নেভিকে মানে রেজ করা, তাদের ব্যালিস্টিক যে প্রজেক্ট মিসাইল প্রজেক্ট আছে এটাকে ধ্বংস করা, সেজন্য ইউরেনিয়াম ডিপোজিশন এমন পর্যায়ে যেতে না পারে যেন সে ওয়ারহেড তৈরি করতে পারে, এরকম পর্যায়ে তাদেরকে সীমিত রাখা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে মিডল ইস্ট ওই এলাকাটাতে যে প্রক্সি হয়, এই প্রক্সির সহযোগিতা কিন্তু ইরান করে। কারণ মিডল ইস্টটা আপনার শিয়া এবং সুন্নির মধ্যে ডিভাইড। তো শিয়া বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ইরান। আপনি খেয়াল করে দেখুন যে ইসরায়েলের যে মানে অবস্থান, ইসরায়েলের উপরে যত ধরনের প্রক্সি ওয়ার হয় এটার কিন্তু মদতদাতা বা যোগানদাতা, যদি পজিটিভলি বলি, এটা কিন্তু ইরান। যেমন হিজবুল্লাহ ইরান মানে লেবাননে, আবার হুতিরা হচ্ছে ইয়েমেনে, এমনকি সিরিয়া এবং ইরাকে আপনি খেয়াল করেন যেমন বাশার আল আসাদ ছিল, বাশার আল আসাদ কিন্তু শিয়া সম্প্রদায়ের আলাইট, রাইট, যদিও ওখানে সুন্নি মেজরিটি। আবার ইরাকেও মানে দেয়ার লট অফ সিয়া। এই পুরো বেল্টের মধ্যে যত ধরনের প্রক্সি হয় সবকিছু কিন্তু স্পন্সর করে ইরান। তো এই জন্যই চাচ্ছিল যে তার এই যে প্রক্সি ক্যাপাসিটি, সাপোর্টের যে ক্যাপাসিটি, এখানে যেন ডিমিনিশ করতে পারে। ফাইনালি ডোনাল্ড ট্রাম্প যেটা বলছিলেন যে 5টা অবজেক্টিভের মধ্যে সবচেয়ে সিরিয়াস যেটা, যে ইরানকে একটা শিক্ষা দেওয়া যাতে পৃথিবীর আর কোনো দেশ অথরিটিকে চ্যালেঞ্জ করতে, মিলিটারি অথরিটিকে চ্যালেঞ্জ করতে না পারে। ওনার তো দিস ইজ কল ম্যাডম্যান পলিসি। ইউএস যেটা মানে ডোনাল্ড ট্রাম্প যেটা আরোপ করেছে, ম্যাডম্যান পলিসির জনক হচ্ছে গিয়ে আপনার রিচার্ড নিক্সনের আপনার যে ওয়াটারগেট স্ক্যান্ডাল থেকে শুরু করে ওনার ম্যাডম্যান পলিসির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন ফরেন পলিসি কারো বিরুদ্ধে অ্যাগ্রেসিভ হবে, এটা খুব ব্রুটাল হবে, যেটা এখন হচ্ছে, রাইট। তো এর মধ্যে দেখা গেল যে আজকে খোদ ইউএসএ তে যে আলোচনাটা হচ্ছে, ডেমোক্র্যাটরা তো বটেই, ইভেন হাফ অফ দ্য রিপাবলিকানস কিন্তু ইউএস প্রেসিডেন্টের বিরুদ্ধে চলে গেছে। আজকে কিন্তু তাদের ক্লোজ ডোর একটা ভোটিং হচ্ছে, রাইট। তারা অভিযোগ করছে যে ইউএস প্রেসিডেন্ট, ইউএস যে সংবিধান আছে আর্টিকেল 2, তাতে যে ক্ষমতা দেওয়া হচ্ছে এইটা ডোনাল্ড ট্রাম্প অপব্যবহার করেছে। এবং এখানে দুটা পয়েন্ট খুবই উল্লেখযোগ্য। ডেমোক্র্যাটসরা যে দাবি করছে সেটা হচ্ছে যে নিকোলাস মাদুরোকে জানুয়ারিতে তুলে আনলো সস্ত্রীক সেটা, এবং এই যে মিডনাইট হ্যামার যে গত জুনে হয়েছিল 12 দিনের জন্য, এটা কিন্তু কংগ্রেসে অনুমোদন হয়নি। এটা এক্স পোস্ট ফ্যাক্টর হবে না। এখন কথা হলো এই ওখানে আমরা কোনোদিনই বলি না যে তারা আরো ক্লিয়ারলি বলতে পারবেন যতই বম্বিং করেন, ইনফ্যান্ট্রি বুট আপনার গ্রাউন্ডে যাবে না ততক্ষণ পর্যন্ত এটাকে দখল বলা যাবে। মানে এই ইরান কিন্তু ইরাক নয়, ইরান কিন্তু লিবিয়া নয়। খেয়াল করে দেখো, এই যে আমি তিনটা উদাহরণ দিলাম, ধরেন সাদ্দাম হোসেন, তো সাদ্দাম হোসেন ইউএস কে চ্যালেঞ্জ করেছিল, মোয়াম্মর গাদ্দাফি চ্যালেঞ্জ করেছে, এই তো আরব লিডারদের মধ্যে এনারাই তো করেছিল। খুব সহজে যেভাবে বাগদাদে গিয়ে বাগদাদ দখল করা সম্ভব হলো ইউএস ট্রুপসকে দিয়ে, এবং সাদ্দাম হোসেনকে হত্যা করা হলো, সাদ্দাম হোসেনকে হত্যা করা, ফাঁসি দেওয়া হলো, তার মানে পুরা ইরাক শান্ত হয়ে গেল, সেখানে দ্বিতীয় কোনো লোক না যে এটাকে ক্যারি ফরওয়ার্ড করবে। একইভাবে লিবিয়াতে তাই, গাদ্দাফিকে যখন হত্যা করা হলো তারপরে লিবিয়াতে আর ইউএস বিরোধী কোনো এলিমেন্ট থাকলো না। কিন্তু ইরানের ব্যাপার তো ডিফারেন্ট, এটা তো সিস্টেম। এই যে আলী খমেনি 79-এ যেটা এস্টাবলিশ করেছেন, এত শক্তিশালী একটা ব্যবস্থা যেটার শেকড়ে পৌঁছানোর সামর্থ্য ইউএস এর নাই। মানে একইভাবে বলছি, যদি এখন ডোনাল্ড ট্রাম্প মনে করে যে বাগদাদের মতো, ত্রিপুলির মতো মানে ইনফ্যান্ট্রি ট্রুপস পাঠিয়ে তেহরান দখল করবে, তাহলে বোকার স্বর্গে বাস করবে। কারণ কি, ইরান পৃথিবীতে সবচেয়ে ন্যাচারালি প্রোটেক্টেড যে 2-3টা দেশ, তার মধ্যে ইরান হচ্ছে। 6000 বছরের ইতিহাসে শক্তি ওখানে গিয়ে টিকতে পারেনি। সুতরাং আপনি 2003-এ যে ইরাক ওয়ার 2 ছিল, এখানে আপনি চিন্তা করেন তাদের লজিস্টিক্স, এই যে ডেজার্ট ধুলি ঝড়ে পড়েছিল। এবং আরেকটা বিষয়, মানে এখানে আজকে যেটা ইউএসএ তো চ্যালেঞ্জ হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করছে যে 2003-এ যে ইরাক ওয়ার 2 হলো, এটা একটা ফলস অ্যাকুজিশনের উপরে, একটা মিথ্যা ইয়ার উপরে, যে সাদ্দাম হোসেনের মাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে, কিন্তু দ্যাট ইজ প্রুভ টু বি রং। আবার একইভাবে ইউনাইটেড কিংডম, ইউকের প্রাইম মিনিস্টার স্টারমার বলেছে যে আমরা 2003 থেকে শিক্ষা নিতে চাই। এই জন্য কিন্তু ইউএসএ কে প্রথমে পারমিশন দিতে চায় নাই, পরে বেসগুলি অনুমতি দিয়েছে। সো মোটা দাগে ইউএসএ এখন যতই ডাকুক না কেন, কোনো পশ্চিমা শক্তিকে খুব পাশে পাবে বলে মনে হয় না। যদি রেজিম চেঞ্জের কথা থাকে তাহলে এটা একেবারে দিবা স্বপ্নের মতো একটা ব্যাপার দাঁড়াবে। সুতরাং ইউএসএ কে এখন কোনোভাবে এখান থেকে ডিপার্চার করার একটা পথ খুঁজতে হবে বলে আমি মনে